বাংলার বার্তার এই বিশেষ প্রতিবেদন আয়াতুল্লাহ খামেনি বা ইরানের যিনি ধর্মীয় প্রধান, সর্বোচ্চ প্রধান, তাকে নিয়ে আজকে বাংলার বার্তার এই বিশেষ প্রতিবেদন যখন তৈরি করছি, অনেক গভীর রাতে এটা প্রতিবেদনটা আপনাদের জন্য নির্মাণ করেছি করে সকাল থেকে সেটা আপনারা শুনছেন। কিন্তু আমাদের ভোর রাতে যুদ্ধের পরিস্থিতিতে অনেক সময় শেষ মুহূর্তে অনেক কিছু পরিস্থিতি ডেভেলপ করে। ভোর রাতে একটা খবর আমরা পেলাম, ভারতীয় একজন প্রাক্তন রাষ্ট্রদূত তিনি খবরটা প্রথম দিলেন যে এই মুহূর্তে আয়াতুল্লাহ খামেনি দেশ ছেড়েছেন ইরান, এবং তিনি অন্য কোনো ইসলামিক কান্ট্রি নয়, সোভিয়েত রাশিয়াতে তিনি দেশান্তরিত হয়েছেন, অর্থাৎ পালিয়ে গেছেন। খবরের অথেন্টিসিটি কতটা আমরা জানি না, কিন্তু যিনি বলেছেন তিনি হচ্ছেন ওই ইরানের একজন মিলিটারির অন্যতম মাঝের স্তরের জেনারেল। তিনি কনফার্ম করেছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রদূতকে, যে তার গ্রুপে কনফার্ম করেছেন যে সোভিয়েত রাশিয়ায় গেছেন। বিষয় হচ্ছে আয়াতুল্লাহ খামেনি দেশ ছাড়বেন, সেটা সময়ের অপেক্ষা ছিল, অথবা তিনি মারা যাবেন অথবা তাকে গৃহবন্দী করে আটকে রেখে গ্রেফতার করা হবে, এরকম একটা পরিস্থিতির দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমশ এগোচ্ছিল। আমরা গতকাল রাতে যখন 10:18 সময় মার্কিন রাষ্ট্রপতি একটা টুইট করলেন যেখানে আনকন্ডিশনাল সারেন্ডার বললেন, এখানে ইঙ্গিত ছিল একটা সর্বোচ্চ শক্তিমান দেশ যারা ইরানের বিরুদ্ধে প্র্যাকটিক্যালি যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন, তার রাষ্ট্রপ্রধান টুইট মেসেজে দিচ্ছেন যে আনকন্ডিশনাল সারেন্ডার, তার মানে কোনো একটা ইঙ্গিত ভেতরে লুকিয়েছিল। ভোর রাতে গতকাল আমরা খবরটা পেলাম, সেটা হচ্ছে ভারতীয় রাষ্ট্রদূতই সেটা বললেন, মানে প্রাক্তন রাষ্ট্রদূত তিনি মিডিয়ার কাছে ফোকাস করেছেন, ব্যাপারটা সারফেস এনেছেন যে সম্ভবত আয়াতুল্লাহ খামেনি দেশ ছেড়ে তিনি সোভিয়েত রাশিয়ায় গেছেন। দুটো ইঙ্গিত স্পষ্ট। গতকাল মানে মধ্যরাতে, মানে ইন্ডিয়ান টাইমের মধ্যরাতে প্র্যাকটিক্যালি অনেকক্ষণ কথা, প্রায় 45 মিনিট কথা হয়েছে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের। এই খবরটাও তিনি কনফার্ম করেছেন। আমরা জানি না সত্য মিথ্যে কোনটা জানি না। প্রথমে খবর আসছিল যে উত্তর ইরানের কোন একটা নিশ্চিন্ত বাংকারে সপরিবারে সপুত্র আয়াতুল্লাহ খামেনি তিনি তিনি আশ্রয় নিয়েছেন, কিন্তু এই মুহূর্তে বাংকারগুলো অ্যাটাক করছে ইসরায়েলি সেনারা, ফলত স্বাভাবিকভাবে সেখানেও তারা নিশ্চিন্তে নেই। ইতিমধ্যে নেগোসিয়েশন চলছিল, বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া এজেন্সি সেগুলো জানাচ্ছিল যে আয়াতুল্লাহ খামেনির সঙ্গে একটা সারেন্ডার করার প্রস্তাব তাকে দেওয়া হয়েছিল, এবং সেটাই শেষ পর্যন্ত ভারতীয় প্রাক্তন রাষ্ট্রদূত মিডিয়ার সামনে প্রথম আনলেন, যেখানে বলা হচ্ছে যে সেখানকার একজন মাঝের স্তরের মিলিটারি জেনারেল তিনি কনফার্ম করেছেন যে সোভিয়েত রাশিয়াতে গেছেন আয়াতুল্লাহ খামেনি। জানি না শেষ পর্যন্ত ডেভেলপমেন্ট কি হবে। যুদ্ধের পরিস্থিতিতে প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে পরিস্থিতি বদলায়, অনেক সময় এমন খবরও আসে যে খবরটা সঠিক নয়, কিন্তু আমার মনে হলো আজকের এই প্রতিবেদন আপনাদের শোনানোর আগে এই খবরটা প্রথমে একটু দিয়ে রাখা দরকার। ভোর রাতে এই খবরটা আমরা পেলাম, সেটাই আপনাদের দরবারে পেশ করলাম। কিন্তু আপাতত চলুন আমরা মধ্যপ্রাচ্যে যাই, যেখানে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ এখনো অব্যাহত রয়েছে, এবং বাকি পরিস্থিতিটা বাংলা বার্তার এই প্রতিবেদনে, বাকি প্রতিবেদনে আপনারা শুনুন। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বিশ্বযুদ্ধ কি আসন্ন? ইসরায়েল ভার্সেস ইরানের যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ কি বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে? আর যদি সেটা বিশ্বযুদ্ধের দিকে যায়, আর যদি না যায়, ভারতের স্বার্থ সেখানে কিভাবে জড়িত? আমি খুব সংক্ষেপে কয়েকটা তথ্য দেবো। তার আগে বলি যে ডোনাল্ড ট্রাম্প, সেই বিদঘুটে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, তিনি কিন্তু ইতিমধ্যে আয়াতুল্লাহ খামেনির বাংকার খুঁজে নিয়েছেন, তেমন ইঙ্গিত। আমরা এই প্রতিবেদন যখন আপনাদের জন্য পেশ করছি, ডোনাল্ড ট্রাম্পের 3টে পরপর টুইট আমাদের দফতরে নজরে পড়ল। রাত তখন 10:17। ডোনাল্ড ট্রাম্প কী লিখছেন? তার টুইটে পরিষ্কারভাবে লিখছেন, উই নাও হ্যাভ কমপ্লিট অ্যান্ড টোটাল কন্ট্রোল অফ দ্য স্কাইজ ওভার ইরান. Iran had good sky trackers and other defensive equipment and plenty of it, but it doesn't compare to American-made, conceived and manufactured stuff. Nobody does it better than the good of USA. অর্থাৎ জানিয়ে দিলেন যে ইরানের আকাশপথ এই মুহূর্তে আমেরিকার কন্ট্রোলে। ঠিক একই সময় আরেকটা টুইট আকাশে ভেসে এলো, যেখানে লিখছেন, উই নো এক্স্যাক্টলি ওয়্যার দ্য সো কল্ড সুপ্রিম লিডার ইজ হাইডিং. He is an easy target but is safe there. We are not going to take him out, kill, at least not for now. ইঙ্গিত স্পষ্ট যে আমরা এখনই আয়াতুল্লাহ খামেনিকে মারতে চাইছি না। আর ঠিক তবে 1 মিনিটের মধ্যে ডোনাল্ড ট্রাম্প যে টুইটটা করলেন, সেখানে লেখা রয়েছে আনকন্ডিশনাল সারেন্ডার, অর্থাৎ নিঃশর্ত আত্মসমর্পণ করতে চলেছেন আয়াতুল্লাহ খামেনি। সেটাই তো মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল, যার জন্য ইসরায়েলকে সরাসরি নির্দেশ দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে, গো হেড,
শেষ করে দাও, আগামী দিনে যাতে তোমাদের কোনো মধ্যপ্রাচ্যের শত্রু না থাকে। আমি আজকে এই বিষয়টা বাছলাম কেন কথা বললাম, যে কথাগুলো সকল মিডিয়াতে আলোচনা হচ্ছে না, যে ভারতের স্বার্থ এখানে কীভাবে সম্পর্কযুক্ত। যে দেখুন, পরিষ্কার বলছি, ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধে ভারতের অবস্থান কি? ভারতের বন্ধু রাষ্ট্র ইসরায়েল, ভারতের সঙ্গে ইরানেরও সম্পর্ক অত্যন্ত ভালো, কিন্তু ভারত প্রকাশ্যে ইরানকে সমর্থন করব বা করছি এই যুদ্ধে এ কথা কখনো বলেনি। তারা শান্তির পক্ষে সওয়াল করেছেন, তারা দুদেশেরই রাষ্ট্রপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেছে ভারত সরকার। কিন্তু পাকিস্তানের ভূমিকাটা কি? পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান কিন্তু প্রথম থেকে প্রয়োজন হলে আমরা ইরানকে পরমাণু বোমা দিয়ে সাহায্য করব ইসরায়েলকে ঘায়েল করার জন্য। খুব ইন্টারেস্টিং এটা। এখন পাকিস্তানের অবস্থা কি? এখন পাকিস্তান কিন্তু চুপ, সাইলেন্ট। ডোনাল্ড ট্রাম্প যখন হুঙ্কার পাঠাচ্ছেন, ডোনাল্ড ট্রাম্প যখন একটার পর একটা এরিয়ার ক্রাফট পাঠিয়ে দিচ্ছেন মধ্যপ্রাচ্যের দিকে, দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে রওনা আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার, এই রিপোর্টটা এলো কিছুক্ষণ আগে। যখন ইউএসএ রিফুয়েলিং বিমান আটলান্টিক পেরিয়ে একটার পর একটা পূর্ব দিকে রওনা দিচ্ছে, যখন ঠিক খবর পেলাম আমরা ডোনাল্ড ট্রাম্প G7 বৈঠক ছেড়ে বেরিয়ে এলেন, বেরিয়ে এসে সরাসরি ন্যাশনাল সিকিউরিটি টিমের সঙ্গে বৈঠকে বসলেন। সিচুয়েশন রুম, হোয়াইট হাউসের মধ্যে যে সিচুয়েশন রুম আছে সেটা আমরা জানতাম না, সেই সিচুয়েশন রুমের মধ্যে বসলেন। কিন্তু সিচুয়েশন রুমে ঢোকার আগে ছোট্ট একটা বাইট দিলেন, যে বাইটে পরিষ্কার বলেন, অ্যান এন্ড, আ রিয়েল এন্ড, নট আ সিজ ফায়ার। অর্থাৎ আমরা যুদ্ধ আমরা শেষ চাইছি, এবং প্রকৃত শেষ চাইছি, কোনো সিজ ফায়ার চাই। Giving up entirely. That's okay too. Are you close there? Are you possible? Is that possible in the next 24 hours? Certainly possible. Complete give up. That's possible. ভারতের সঙ্গে পাকিস্তানের সিজ ফায়ার হয়েছিল, কিন্তু এখানে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে একদম কমপ্লিট ফিনিশিং চাইছে ইরানের পারমাণবিক অস্ত্রে। খুব ইন্টারেস্টিং একটা জায়গা এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতিটা দাঁড়িয়ে। আমরা ভারতবর্ষের অবস্থানটা কি? ভারতবর্ষ প্রকৃতপক্ষে যেই জিতুক না কেন, জিতবে কে পরিষ্কার হয়ে যাচ্ছে ক্রমশ, আমি সেটাতেও আসবো। কিন্তু তার আগে একটা খুব ছোট্ট ইন্টারেস্টিং ঘটনা আমার বলতে ইচ্ছা করলো। বাংলাদেশের অবস্থাটা কি এই যুদ্ধে? বাংলাদেশ কি বলল না বলল তাতে ইরানেরও কিছু এসে যায় না, ইসরায়েলেরও কিছু এসে যায় না, ভারতেরও কিছু এসে যায় না। বাংলাদেশের একটা মন্তব্য আমার কানে এলো যে বাংলাদেশের দূতাবাস আছে ইরানে, জানেন তো? সেই দূতাবাসের খুব সিনিয়র লেভেলের একজন অফিসার, তার আবার অফিসিয়াল কোয়ার্টার আছে ওখানে। তো তিনি আবার বিবিসির কাছে বলেছেন, আমার বাসা গুড়িয়ে গেছে। অর্থাৎ ইসরায়েলের মিসাইলে শেষ পর্যন্ত বাংলাদেশের দূতাবাসের সিনিয়র অফিসিয়ালের তার বাসাটা পর্যন্ত গুড়িয়ে গেছেন। তিনি আবার বিবিসির কাছে মন্তব্যটা করেছেন। এইটুকুই বাংলাদেশের সঙ্গে রিলেশন। পাকিস্তান কেন চুপ করে রয়েছে? এখন আর পাকিস্তানের মুখে রা নেই। দেখুন, একটু ভালো করে খেয়াল করে দেখুন। প্রথম দিকে বলেছিল আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র দিয়ে সাহায্য করবো যাতে ইসরায়েলকে ঘায়েল করে। কিন্তু যে মুহূর্তে পাকিস্তান বুঝতে পেরেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প সরাসরি যুদ্ধটার সঙ্গে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ হচ্ছে কিন্তু সক্রিয়ভাবে ডোনাল্ড ট্রাম্প জড়িত, তখন কিন্তু পাকিস্তান চুপ করে গেছে। পাকিস্তান বারবার, যদিও তার সংসদে আলোচনা হচ্ছে, বারবার আলোচনা করছে ইরানের স্বার্থই আমাদের স্বার্থ, কেন ইসলামিক ইউনিটির কথা মাথায় রেখে পাকিস্তানকে এটা বলতে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প সেটা জানেন, কিন্তু বেশি টাফও করতে পারছে না। কেন করতে পারছে না? আমি ছোট্ট একটা ইনসিডেন্ট আপনাদের কাছে বলি এই প্রসঙ্গে। নূর খান এয়ারবেসের কথা মনে আছে, যার খুব কাছাকাছি পারমাণবিক কেন্দ্র পাকিস্তানের আছে। সাম্প্রতিককালে সেই এয়ারবেসটা সাংঘাতিকভাবে ধ্বংস হয়ে গিয়েছিল, আপনারা জানেন। এবং তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের কথায় মার্কিন যুক্তরাষ্ট্র খুব সাইলেন্টলি একটা স্ট্র্যাটেজিক মুভ নিয়েছিল। সেটা হচ্ছে নূর খান এয়ারবেসের এন্টায়ার রেসপন্সিবিলিটি মার্কিন যুক্তরাষ্ট্র নিয়েছিল। এটা আমরা ভারতবাসী হিসেবে আমাদের কাছে একটু অবাকই লেগেছিল, অন্তত আমার কাছে। তো আমি যখন এটা নিয়ে একটু পড়াশোনা করছি তখন আমারই অবাক লেগেছিল যে নূর খান এয়ারবেসটা হঠাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের কন্ট্রোলে নিয়ে নিলেন কেন? যিনি সাংবাদিক সেটা টেলিকাস্টও করেছেন, বক্তব্য রেখেছেন, সেটা আমরা শুনিয়েছিলাম আপনাদের কাছে। যেখানে পাকিস্তানের একজন মিলিটারির বেশ বড় মাপের কর্তা যখন যে এয়ারক্রাফট মার্কিন যুক্তরাষ্ট্রে এসছে, সেখানে কিছু জিনিসপত্র নামছে, জিজ্ঞেস করতে গেছেন যে এগুলো কী, তখন তাকে বলেছেন যে ইউ হ্যাভ নো রাইট টু আস্ক দিস কোশ্চেন। অর্থাৎ পাকিস্তানের মধ্যে একটা এয়ারবেসে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে এয়ারক্রাফট থেকে যারা নামছেন তারা পরিষ্কার পাকিস্তানের মিলিটারি কর্তাদের বলে দিচ্ছেন যে ইউ হ্যাভ নো রাইট টু আস্ক দিস কোশ্চেন। এবং তৎক্ষণাৎ পাকিস্তানের যারা মিলিটারি কর্তা ছিলেন ওখানে, তাদের আর্মস সিজ করে নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের যারা দায়িত্বপ্রাপ্ত নূর খান এয়ারবেসে ছিল। এটা কেন ঘটেছিল? পরিষ্কারভাবে বলছি, এই মুহূর্তে পাকিস্তানকে
ডোনাল্ড ট্রাম্প কিন্তু অনেকদিন আগে খুব বুদ্ধি করে কন্ট্রোলে নিয়ে নিয়েছেন। যে আমাদের খারাপ লেগেছে, আমাদের ভারতবর্ষের মানুষের খারাপ লেগেছে, কিন্তু পাকিস্তান এখন ট্রাম্পের কথায় উঠে বসেন। আপনারা সাম্প্রতিককালে দেখেছেন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে শুরু করে বিশ্ব ব্যাংকের ঋণ টিনগুলো চট করে পেয়ে যাচ্ছে। এটা ট্রাম্পের ইশারা ছাড়া সম্ভব নয়। আমাদের খারাপ লেগেছে, কিন্তু হয়েছে। ট্রাম্পের নির্দেশে শেষ পর্যন্ত সিজফায়ারে প্র্যাকটিক্যালি পাকিস্তান বেঁচেছে, হাফ ছেড়ে বেঁচেছে। আমরা অনেকে আমাদের ভারতবর্ষের সকল বিরোধীরা বলছে, আরে ট্রাম্প টুইট করছেন আর আমরা সিজফায়ার করে দিয়েছি। ভাবখানা একটা পারমাণবিক যুদ্ধ হলে বন্ধ হতো না। আর সেই পারমাণবিক যুদ্ধ হলে আমরা কলকাতার রাস্তা আবার একটা গাজা বিরোধী মিছিল করতে পারতাম। মানে এই জাতীয় একটা ভাবভঙ্গি ছিল। যাই হোক, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমি বলছি ডোনাল্ড ট্রাম্প খুব বড় অদ্ভুত একটা জায়গায় করছেন, পাকিস্তানকে কমপ্লিটলি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন। কেন আফগানিস্তান এখন ডোনাল্ড ট্রাম্পের নিয়ন্ত্রণে নেই। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ইরানের যে কয়েকটি রাষ্ট্র প্র্যাকটিক্যালি পরমাণু বোমা সাপ্লাই দিতে পারে, মানে আমি বলছি যারা পরমাণু শক্তিধর রাষ্ট্র, তার মধ্যে যে 7-8টি রাষ্ট্র আছে, তারা ইরানকে একমাত্র পাকিস্তান ছাড়া কোনো ইসলামিক কান্ট্রি নেই যাদের হাতে পারমাণবিক বোমা আছে। তুরস্ক যদিও ইরানের পাশে আছে, দক্ষিণ কোরিয়া আছে, কিন্তু তারা ইসলামিক কান্ট্রি নয়। চীন আছে, চীন চুপ করে গেছে। রাশিয়া ইতিমধ্যে ইরানকে জানিয়ে দিয়েছে আমরা তোমাদের অস্ত্র দিয়ে সাহায্য করতে পারবো না। তার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন ইরানের আকাশ আমাদের নিয়ন্ত্রণে পুরোপুরি এসে গেছে। এবং তার আগে G7 বৈঠক থেকে যখন দেশে ফিরছেন বলেছেন, আপনাদের মনে আছে, তেহরান ফাঁকা করো। তেহরান ফাঁকা করো মানে তেহরান শহর পুরো ফাঁকা করে দাও। আর ইতিমধ্যে পরিস্থিতি যেদিকে গেছে, গত 5 দিন প্রায় যুদ্ধ চলছে। যুদ্ধ বলতে মিসাইল লঞ্চিং চলছে ক্রমাগত। আপনারা জানেন রাষ্ট্রীয় টিভির যিনি সঞ্চালিকা, তিনি আচমকা সেই তার মিসাইল লঞ্চ হচ্ছে সেই রাষ্ট্রীয় টিভির সেন্টারে। একটার পর একটা ঘাঁটি, তৈল ঘাঁটি, তেলের ঘাঁটি সমস্ত গুঁড়িয়ে দিচ্ছে। মানে ইরান ক্ষতবিক্ষত হয়ে গেছে। ইরানকে উঠে দাঁড়ানোটা এই মুহূর্তে খুব মুশকিল। সবথেকে ইন্টারেস্টিং আমার যেটা লেগেছে, যে ইসলামিক কান্ট্রি যারা ইরানের পাশে দাঁড়ানোর কথা, তারা খুব বেশি কিন্তু এগোতে সাহস করছে না। কেন সবাই একটা মেসেজ পেয়ে গেছে যে এটা প্র্যাকটিক্যালি প্রক্সি ওয়ার লড়ছে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, পুরোটাই প্রক্সি ওয়ার লড়ছেন। এবং সেই প্রক্সি ওয়ারে পরিষ্কারভাবে ইসরায়েলের পেছনে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। তো পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপর অনেকে নির্ভরশীল। তাদের পরিষ্কারভাবে মেসেজ দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা এগিয়েও না, ইরানের পাশে দাঁড়িয়ে না। যদিও ইরানকে তুরস্ক এখন এই মুহূর্তে সাহায্য করছে, খুব কাছাকাছি রাষ্ট্র হিসেবে তারা সাহায্য করছে, আভ্যন্তরীণভাবে কেউ কেউ সাহায্য করছে। প্রথম দিকে শুধু যখন ইসরায়েলের সঙ্গে লড়াইটা ইরানের ছিল, যখন মানুষ বুঝতে পারেনি, বা যখন রাষ্ট্রগুলো বুঝতে পারেনি, যারা রাষ্ট্রপ্রধানরা বুঝতে পারেনি যে এর সঙ্গে সরাসরি কানেক্টেড হচ্ছেন একদম মার্কিন যুক্তরাষ্ট্র, তখন পর্যন্ত কিন্তু অনেকে খুব সাহায্যের হাত এগিয়ে দেবো করেছিল। কিন্তু যে মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন বহির্বিশ্বকে যে ইরানের একদম এন্টায়ারলি আনকন্ডিশনাল সারেন্ডার চাইছি, কোনো রকম পরমাণু অস্ত্র ইরানের থাকবে না, কোনো রকম চর্চা চলবে না, ইরানকে ট্রিটিতে সই করতে হবে, চুক্তিতে সই করতে হবে, আর না হলে ইরানকে শেষ দেখতে হবে, আয়াতুল্লাহ খমেনির দিন শেষ। এই মেসেজটা যখন বুঝিয়ে দিয়েছেন, তখনই কিন্তু বাকি ছোট ছোট রাষ্ট্রগুলো যারা ইসলামিক কান্ট্রি, তারা কিন্তু সরে গেছে। ইসরায়েলেরও ক্ষতি হচ্ছে। ইসরায়েলের 24 জন এখনও কিন্তু অফিসিয়ালি মানুষ মারা গেছেন, কিন্তু ইরানের মানে মানুষের মৃত্যুর সংখ্যাটা কিন্তু প্রচুর। এখনও পর্যন্ত খবর এসছে প্রায় 320 জন মানুষ মারা গেছেন, কিন্তু সংখ্যাটা আরও অনেক বেশি হবে। ইতিমধ্যে গতকাল ডেসপারেটলি ইরান চেষ্টা করেছে আবার প্রত্যাঘাত করতে। মোসাদ, যে ইসরায়েলের যেটা খুব নামী প্রতিষ্ঠান, যারা গোয়েন্দা দপ্তর, সেখানে হেডকোয়ার্টার্সে আক্রমণ করেছেন, কিন্তু তার পাল্টা প্রত্যাঘাতে ইসরায়েল নবনিযুক্ত আপনারা জানেন আগের যিনি সেনা কমান্ডার ছিলেন তাকে ইসরায়েল মেরে দিয়েছিল, আবার নবনিযুক্ত যিনি কমান্ডার তাকেও খতম করে দিয়েছে ইসরায়েল কিন্তু সাংঘাতিকভাবে লড়ছে, এবং সব খবর এই মুহূর্তে বাইরে বহির্বিশ্বে আসছে না। সবথেকে ইন্টারেস্টিং যেটা হচ্ছে যে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করেছে, যে ডেডলি নিউক্লিয়ার ICBM, এটা প্যাসিফিক ওশানে তারা ট্রায়াল করেছে। এর একটা লক্ষণ, মানে এর গুণটা হচ্ছে ক্যালিফোর্নিয়া এয়ারবেস থেকে ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই নিশ্চিতভাবে তারা এক্সপেরিমেন্ট করছে। 2000, 2500, 3000 কিলোমিটার দূরে গিয়ে একদম নির্দিষ্ট টার্গেটে 1 মিটারও এই পাশ ওপাশ হবে না, টার্গেট গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। প্রচণ্ড পাওয়ারফুল এই অস্ত্রটা। ICBM থেকে কয়েক হাজার কিলোমিটার ট্রাভেল করে প্যাসিফিক ওশানে তারা ইতিমধ্যে তার ট্রায়াল রানটা দিয়ে ফেললো। এই মেসেজটা কিন্তু ইতিমধ্যে সারা পৃথিবীর কাছে গেছে। চীনও বুঝতে পেরেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সমস্ত পারমাণবিক বোমা কেন্দ্রগুলোকে একদম
কমপ্লিট ধ্বংস করার দিকে যাচ্ছে। আর ইতিমধ্যে আরেকটি সংবাদ আমাদের দফতরে এসে পৌঁছলো। আমার মনে হয়েছে, দেখুন এত খবর হচ্ছে, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ খবরগুলো দেওয়া দরকার। আমেরিকান ব্লাস্টার্স একটা অস্ত্র আছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে, যার ওজন হবে 20 থেকে 30,000 পাউন্ড, এবং আমেরিকান B2 বম্বার্স আছে। আমেরিকান B2 বম্বার্স মানে ফ্লাইটে এটা ক্যারি করতে পারে 20 থেকে 30,000 পাউন্ডের হেভিলি আর্মড অস্ত্র। এদের বেসিক কাজটা হচ্ছে যে কোনো পারমাণবিক কেন্দ্র তাকে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতাটা এটা রাখে মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে। সেটা ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিয়ে ফেলেছেন। এখন দেখুন, ইসরায়েল এতদিন লড়ছিল একটা জিনিস, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ইনভলভমেন্টটা মানে প্রকাশ্যে চলে আসাটা, এটাই কিন্তু ইরানের কাছে মেসেজ গেছে, যার জন্য খোমেনি দ্রুত বাংকারের তলা গেছেন। এমনই ভাগ্য যে সেই যে বাংকারের মধ্যে গেছে সেই বাংকারও আইডেন্টিফাই করে ফেলেছে। ইতিমধ্যে আরও একটা খুব বড় খবর, আপনারা জানেন পাকিস্তানে পরপর বেশ কবার 12 ভূমিকম্প হয়েছিল কিছুদিন আগে, সে রিপোর্টটা আমরা প্রতিবেদনে পেশ করেছিলাম। ইরানেও কিন্তু সেই ঘটনা ঘটল, অর্থাৎ পারমাণবিক তার তেজস্ক্রিয়তা বা যে কাজগুলো হয় সেটা যখন নিষ্ক্রিয় করা হয়, মাটির গভীরে তো কাজটা হয়, সেইটাকে যখন আলটিমেটলি অ্যাটাক করে প্রতিপক্ষ, তখন সেখানে একটা তার আফটার শক রিয়াকশন হয়। এটা সাধারণ মানুষের মধ্যে একটা মানে সাধারণ যারা এই ব্যাপারে বিশ্লেষক বা যারা এক্সপার্ট তারা বলেন, পাকিস্তানেও সেটা হয়েছিল। তার মানে ভারত সেখানে নিশ্চিতভাবে কোনো একটা জায়গায় অ্যাটাক করেছিল, এবং ঠিক একইভাবেই ইরানেও কিন্তু সেই ঘটনাটা ঘটেছে। একটা বিশাল মানে এর ভূমিকম্প কিন্তু শেষ পর্যন্ত হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি যা, ভারতের স্বার্থটা কোথায়, আমি জাস্ট এইখানে দিয়ে শেষ করবো এইটা, যে ভারতের স্বার্থটা এখন যেখানে গিয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে, দেখুন ইসরায়েল যদি এই যুদ্ধে শেষ পর্যন্ত জেতে, তাহলে কিন্তু জিতবেই, তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র পাশে আছে, তাহলে ইসলামিক টেরোরিজমটা কিন্তু শেষ হবে। ইসলামিক টেরোরিজম শেষ হওয়া, যদিও আমাদের দেশের মধ্যে অনেক বিরোধী শক্তি ইনক্লুডিং তৃণমূল কংগ্রেস তারা খুব ভালোভাবে নেবে না, ওটা আমার নিজের ধারণা। ভারতের স্বার্থটা পরিষ্কারভাবে বলছি, ইসলামিক টেরোরিজম শেষ হলে সেটা ভারতের লাভ। যদিও ছাবার পোর্ট ইরানে ভারত নির্মাণ করেছে এবং ভারতের স্বার্থ সেখানে জড়িত, ইরান থেকে তেল ভারতবর্ষে আসে, সেটা ভারতের একটা স্বার্থের দিক। ইরান ক্ষতিগ্রস্ত হলে সেখানে হয়তো কিছু ডিসরাপশন হবে, কিন্তু আদতে ভারত অনেকটা নিশ্চিন্তে থাকতে পারে যদি ইসলামিক টেরোরিজম অল ওভার দ্য কান্ট্রি, অল ওভার দ্য ওয়ার্ল্ড যদি একটা এন্ড পয়েন্টে পৌঁছে, যেটা অধিকাংশ মানুষের সেটা চাহিদা থাকবে, প্রত্যাশা থাকবে। বারিং ফিউ, ভারতবর্ষের বিরোধী কিছু রাজনৈতিক দল কখনো চান না যে ইসলামিক টেরোরিজম শেষ হোক। যারা মুখে যাই বলুন না কেন, তৃণমূল কংগ্রেসের মতো দল তো ভারতবর্ষে আছে, যারা শেষ পর্যন্ত এই ফান্ডামেন্টালিস্ট বা এই ইসলামিক টেরোরিজমকে খুব বেশি প্রকাশ্যে নিন্দাবন্ধ করেন না। কেন করেন না সেটা তারা জানেন, তাদের কারণটা আমরা সবাই জানি। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, ইসরায়েল ভার্সেস ইরানের এই যুদ্ধে আমি অন্তত মনে প্রাণে চাইব যে ইসরায়েল জিতুক। হয়তো ডোনাল্ড ট্রাম্প আর একটু শক্তিশালী হবে, সেটাও ঠিক, কিন্তু আবার এটাও ঠিক যে ইসরায়েল জিতলে যে শেষ পর্যন্ত ইসলামিক টেরোরিজমের একটা এন্ড পয়েন্ট অন্তত ভারতবর্ষ দেখতে পাবে। যে লড়াইটা ভারতবর্ষ ওভার দ্য ইয়ার্স লড়ছে, বছরের পর বছর লড়ছে, সাংঘাতিকভাবে এই মুহূর্তে ভারতবর্ষকে বিব্রত থাকতে হচ্ছে। পাকিস্তান কিছুটা স্বাভাবিকভাবে দমে যাবে, সামনে বলবে না, সামনে তারা ইরানের পাশে থাকবো বলেও এখন বেশি কোনো কথা বলছে না। বাংলাদেশের এই জসিমউদ্দিন বাহিনী তারাও, তাদের কাছেও একটা মেসেজ যাবে। আর যারা ভারতবর্ষকে বিব্রত করার জন্য দিবা স্বপ্ন দেখেন, তাদের কাছেও এই মেসেজ যাবে যে অন্তত অ্যাটলিস্ট আয়াতুল্লাহ খোমেনিকে বাংকারের মধ্যে লুকিয়ে থাকতে হচ্ছে। আমার খালি সাদ্দাম হোসেনের কথা এই মুহূর্তে মনে হচ্ছে। সাদ্দাম হোসেন একটা গর্তের মধ্যে লুকিয়েছেন, উত্তর ইরানের একটা বাংকারের মধ্যে এই মুহূর্তে আয়াতুল্লাহ খোমেনি তার পরিবার নিয়ে, তার পুত্রকে নিয়ে এই মুহূর্তে লুকিয়ে রয়েছেন। কতটা অসম্মানজনক যারা ইসলামিক টেরোরিজমের ফলোয়ার্স থাকেন তাদের কাছেও এটা আমার মনে হয় যে দিস ইজ এ মেসেজ যে আয়াতুল্লাহ খোমেনিকেও বাংকারের ভেতরে লুকোতে হচ্ছে, এবং সেই বাংকারের খোঁজ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র পেয়ে গেছে। ফলে সময়ের অপেক্ষা, বিশ্বযুদ্ধ হবে না আমার নিশ্চিন্ত। পরিস্থিতি যেদিকে গেছে, রাশিয়া হাত গুটিয়েছে, ইরান বুঝে গেছে, চীন বুঝে গেছে, এখানে বেশি মাথা ঘামানো উচিত নয়। নর্থ কোরিয়া একটা স্টেজ পর্যন্ত এগোবে, তার বেশি এগোবে না। তুরস্কই একমাত্র খুব বেশি প্রোঅ্যাক্টিভ থাকবে এই যুদ্ধটাতে, ইসরায়েলকে বেগ দেওয়ার জন্য ইরানের পাশে ইতি টুকরো টুকরো সাহায্য ইরান পাবে। কিন্তু দিনের শেষে আমার নিজের মনে হচ্ছে 5 দিন যুদ্ধ হয়েছে, এই যুদ্ধটা আগামী 3-4 দিনের মধ্যে আমরা শেষ দেখতে পারবো। কারণ যে মিটিং এই মুহূর্তে সিচুয়েশন রুম হোয়াইট হাউসে হচ্ছে অনেক গভীর রাত পর্যন্ত, আমাদের এখানে গভীর রাত, তাতে হয়তো ফাইনাল সিদ্ধান্তটা নেবেন যে ইসরায়েল আরও 2-1 দিন যুদ্ধ চালাতে যে কোনো সময় একদম টোটাল আউটবাস্ট হবে মার্কিন যুক্তরাষ্ট্রের মিলিটারি
ইকুইপমেন্টসের। এখন সেটাই যে মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র ঢুকবে, আয়াতুল্লাহ খোমেনিকে হয়তো ফিজিক্যালি অ্যারেস্ট করবেন, অথবা শেষ পর্যন্ত তাকে নিকেশ করে দিয়ে, এলিমিনেট করে দিয়ে, কারণ এত পরমাণু বিজ্ঞানীদের এলিমিনেট করে দিচ্ছেন। ধরুন একটা 14 তলা বিল্ডিং রয়েছে, তার 7 তলায় কোনো একজন পরমাণু বিজ্ঞানী দক্ষিণ দিকের অ্যাপার্টমেন্টে থাকে, সেটাকে পর্যন্ত টার্গেট করে সেই ফ্ল্যাটটাকে ডিস্টার্ব একদম উড়িয়ে দিয়ে সে মানুষটাকে মেরে দিচ্ছে। এতটা টার্গেট ওরিয়েন্টেড ইসরায়েলের টেকনোলজি এবং তাদের মোসাডের ইন্টেলিজেন্স সার্ভিস। ফলত তার সঙ্গে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি একসঙ্গে অ্যাসেম্বলড হয়, তাহলে আয়াতুল্লাহ খোমেনিকে টেনে বার করে নিয়ে আসা, অথবা তিনি স্বেচ্ছা মৃত্যুর দিকে হতে যাবেন। জানি না শেষ পর্যন্ত কী হবে, এত তাড়াতাড়ি অ্যাজাম্পশন কিছু করা উচিত না, কিন্তু আমার নিজের মনে হচ্ছে 3-4 দিনের মধ্যে এই এন্টায়ার পর্বটার একটা এপিসোডটা শেষ আমরা দেখতে পাবো। আমাদের স্বার্থ একটাই, আবারও বলছি, আমার নিজের ব্যক্তিগত ভালো লাগার স্বার্থ একটাই, যে ইসলামিক টেরোরিজম অন্তত শেষ পর্যন্ত রাতের অন্ধকারটা দেখুক।